জীবন বাড়ির ছোট ছেলে জীবন জাঙ্কুক বিয়ে করছেন এক গরিব কৃষক পরিবারের মেয়েকে। খবরটা ছড়িয়ে পড়তে এলাকার মধ্যে অনেকে অনেক রকম কথা বলছে। শেষে কিনা জীবন বাড়ির ছেলে একটা কৃষকের মেয়ের জামাই হবে। ছি ছি ছি, অনেকেই বলছে মেয়েটা জাঙ্কুককে কিছু দিয়ে বশ করেছে, না হলে এমন একটা মেয়ে কিভাবে জীবন বাড়ির বউ হতে পারে। এদিকে মানুষের মুখে সব কথা শুনে জীবন নামজন রেগে বাসায় চলে আসেন। বাসায় এসে নিজের চেয়ারের উপরে বসে সবাইকে ডাক দেয়। কিছুক্ষণের মধ্যেই সবাই এসে উপস্থিত হয়। আরিন হলেন জীবন বাড়ির মালিক, আর জীবন জাঙ্কুকের বাবা। জাঙ্কুকের মা জিন আরিনের রাগী মুখ দেখে ভয়ে ভয়ে ওনার কাছে এসে বলেন, কি হয়েছে আপনার? আপনি এমন রেগে আছেন কেন? তোমার ছোট ছেলের জন্য তো আমি কোথাও মুখ দেখাতে পারছি না। আমার তো আরো একটা ছেলে আছে, কই তার জন্য তো আমাকে কোনো কথা শুনতে হয়নি। জাঙ্কুকের বড় ভাই সুগা বলল, বাবা কি হয়েছে? আপনি সেটা তো বলুন। জাঙ্কুক কি করেছে? রাস্তায় বের হলে দেখো মানুষ কি করেছে। জীবন বাড়ির ছেলে কিনা একটা কৃষকের মেয়েকে বিয়ে করছে। তখনই জাঙ্কুক এসে হাজির। বাবা কি বললো? এসব শোনার কি আমাদের দরকার আছে? আমি তাকে বিয়ে করবো, কার সাথে সংসার করবো, এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। মানুষ কি বলছে সেগুলো শুনে আমার ইচ্ছা নেই। আমার আর আমাকে নিয়ে তোমাদের যদি কোনো সমস্যা হয় আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। তুই এসব কি বলছিস? মানুষের কথায় তোকে বাড়ি ছেড়ে যেতে হবে কেন? তুই যা, আমি বাবাকে বুঝিয়ে বলছি। সুগার কথা শুনে জাঙ্কুক সেখান থেকে চলে যায়। এবার সুগা তার বাবার কাছে গিয়ে বলল, বাবা মাথা গরম করে কিছু তো হবে না। আমি বলছিলাম জাঙ্কুক যেহেতু এখানেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে, আমাদেরও একদম একমত হওয়া দরকার। আর আমি খোঁজ নিয়ে দেখেছি মেয়েটা খুব ভালো, গরিবের মেয়ে হয়েছে তো কি হয়েছে, কিন্তু বাবা তুমি আর অমত করো না, আমাদের তো কোনো কিছুর অভাব নেই। আরিন চুপচাপ বসে রইল। বাবা কিছু একটা বলো। ঠিক আছে, বিয়ের দিন তারিখ ঠিক করে নাও, যত তাড়াতাড়ি সম্ভব হয়। আরিনের কথা শুনে সবাই অনেক খুশি হলো। সব থেকে বেশি খুশি জাঙ্কুক বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেল। সেখানে জাঙ্কুকের বন্ধুরা জাঙ্কুককে প্রশ্ন করলো, কি রে জাঙ্কুক, এটা কি শুনলাম তুই নাকি তেকে বিয়ে করছিস? হ্যাঁ, তোর কি মাথা ঠিক আছে? তুই কি না তের মতন একটা মেয়েকে বিয়ে করছিস? তোর কি ব্যাপার নিয়ে তো পুরা এলাকায় হইচই শুরু হয়ে গিয়েছে। তুই, আমি বুঝলাম না, তুই চাইলে তো বড়লোক পরিবারের কোনো মেয়েকে বিয়ে করতে পারিস। হ্যাঁ পারতাম। তাহলে তুই তেকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগলি কেন? জাঙ্কুক ভিলেন মতো একটা হাসি দিয়ে বলল, তোদের কি মনে হয় আমি তেকে ভালোবেসে বিয়ে করছি? তাই তো মনে হচ্ছে, না তুই কেন এই মেয়েকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিস? হ্যাঁ, তোরা হয়তো ভুলে গেছিস, সব আমি ভুলিনি। মনে আছে একবার আমার গায়ে হাত তুলেছে? আমি ছোট লোকের বাচ্চার সব অহংকার মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য এত কিছু করছি। ও এখনো জাঙ্কুককে চেনে না। আমি ওর থেকে সবকিছুই কড়াই গন্ডার হিসাব নেব। আর এই বিয়ে তো একটা নাটক মাত্র। ওর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করার কি দরকার? কারণ আমি ওকে বুঝিয়ে দিতে চাই এই জীবন জাঙ্কুক কি জিনিস। জীবন জাঙ্কুক চাইলে কি না করতে পারে। তোর যেটা ভালো মনে হয় তুই সেটা কর। আচ্ছা এসব বাদ দিয়ে বল তোদের কি অবস্থা? এই তো ভালোই। কিছু সমস্যা হচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে অনেকদিন হলো তুই কোনো পার্টি আয়োজন করিস না। আজ একটা পার্টি হলে ভালোই হতো। ওকে, আজ রাতেই হবে, ব্যবস্থা কর। এই কথা বলে জাঙ্কুক চলে গেল। এদিকে তের বাবা ওকে জীবন বাড়ি থেকে নিজের মেয়ের বিয়ের প্রস্তাব পেয়ে এক কথায় রাজি হয়ে গেলেন। কারণ সব বাবাই চায় তার মেয়ের ভালো একটা পরিবারে বিয়ে হোক। তের বাবা আর জাঙ্কুকের বাবা বিয়ে ডেট ঠিক করে ফেলেছে। জাঙ্কুক আর দেখে না জানিয়ে রাতে ইয়নো বাসায় আসে। এসে তের আম্মু লিসাকে ডাকতে থাকে। তের আম্মু এসে বলল, কি হয়েছে, এভাবে ডাকাডাকি করছেন কেন? আরে খুশির খবর আছে একটা।
কি খুশির খবর, আজকে জিয়ন নামজুন নিজে এসে আমার সাথে কথা বলেছে। তার তের সাথে তার ছোট ছেলে জিয়ন জাঙ্কুকের বিয়ের ডেট ঠিক করেছেন। আগামী শুক্রবার বিয়ে। কি বলছেন, সত্যি? একদম সত্যি। আমাদের মেয়েটার ভাগ্য অনেক ভালো, সেই জন্য এত বাড়ির পরিবারের বড় পরিবারের বউ হতে আমাদের ইতিমধ্যে এখানে সেখানে এসে উপস্থিত হয়। কি নিয়ে কথা হচ্ছে বাবা? মা, তোরা জীবন বাড়ির ছোট ছেলে জীবন জাঙ্কুকে বিয়ের তারিখ ঠিক করে আসলাম। আগামী শুক্রবার তোদের বিয়ে। বাবা, আমি কতবার বলেছি এই ছেলে ভালো না, তবু তুমি আমার কথা বললে, আবার কথা বললে। আরে বড় লোক বাড়ির ছেলে, বিয়ের আগে এগুলো করতেই পারে, দেখবি বিয়ের পর ঠিক হয়ে যাবে। মানুষের স্বভাব কিছু কিন্তু পরিবর্তন হয় না বাবা। তুই হয়তো চিন্তা করছিস, আর দেখ তোর কপাল কত ভালো, তুই এমন একটা পরিবারের বড় বউ হতে চলেছিস। তোর তো আর কোনো কষ্ট থাকবে না, আর তোকে তো ভালো মন্দ খাওয়াতেই পারি না আমরা ঠিক করে, তুই ওখানে রাজানের মতন থাকবি। একথা বলতেই তিনজনের চোখে পানি চলে আসে। তে ওর বাবা মাকে জড়িয়ে ধরে। অন্যদিকে জাঙ্কুক রাতের পার্টি করছে, এমন সময় বাসা থেকে ফোন আসে। জাঙ্কুক ফোনের দিকে তাকিয়ে দেখে বড় ভাই সোলা ফোন দিয়েছে। জাঙ্কুক দেরি না করে ফোন রিসিভ করে। জাঙ্কুক, তাড়াতাড়ি বাড়িতে আয়, তোর সাথে জরুরি কথা আছে। আচ্ছা ভাই, আমি এক্ষুনি আসছি। জাঙ্কুক ফোন কেটে দিয়ে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে বাসার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই জাঙ্কুক বাসায় পৌঁছে যায়। জাঙ্কুক বাড়ির ভিতরে যেতেই সে লক্ষ্য করে সবাই বসে আছে তার অপেক্ষায়। জাঙ্কুক গিয়ে তার বড় ভাইয়ের পাশে বসে। ভাইয়া, কি হয়েছে? এত গুরুত্বপূর্ণ তলব আজকে আমরা ইয়ন চাচার সাথে কথা বলে তোর বিয়ের ডেট ফাইনাল করেছি আগামী শুক্রবার। তোর কোনো আপত্তি আছে? আমার কোনো আপত্তি নেই ভাইয়া। একথা বলে জাঙ্কুক মুচকি হাসতে থাকে। সবাই জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে দেখে জাঙ্কুক হাসছে, আর এই মুচকি হাসির আসল কারণ তো কেউ বুঝতে পারলো না। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। বেশি বড় কোনো আয়োজন ছাড়াই বিয়ে হলো দীপকের। সবার থেকে বিদায় নিয়ে দেখে নিয়ে আসা হলো জীবন বাড়িতে। দেখতে একদম পরীর মতো লাগছে। মাথায় তার লম্বা চুল, বিয়ের সাজে আজকে দেখে আরো বেশি সুন্দর লাগছে। পরনে লাল টুকটুকে বেনারসি, দু হাত ভর্তি লাল চুড়ি, ঠোঁটে হালকা লাল লিপস্টিক, চোখে গাঢ় করে কাজল, কপালে ছোট্ট একটা লাল টিপ, এ যেন এক লাল পরি। কিছুক্ষণের মধ্যেই ডেকে নিয়ে আসা হলো জাঙ্কুকের রুমে। আর জাঙ্কুকের রুমটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। তে বাসর ঘরে তার স্বামীর অপেক্ষায় বসে আছে। জাঙ্কুকের রুম দেখে জাঙ্কুকের রুমটা খুব পরিপাটি করে রাখা। এদিকে সময় তার নিজের গতিতে এগিয়ে যাচ্ছে, কিন্তু জাঙ্কুক এখনো বাসর ঘরে প্রবেশ করেনি। জাঙ্কুক তার বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছে। জাঙ্কুকের ভাবি এসে জাঙ্কুকের কান চেপে ধরে। উফ, কে রে? আমি তোমার ভাবি। বাসর ঘরে বউ রেখে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হচ্ছে, তাই না? আসলে ভাবি, ওরা আমাকে যেতেই দিতে চাইছে না। কখন থেকে বলছি আমার বউটা আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু কে শোনে আমার কথা? আমাকে যেতেই দিচ্ছে না। বুঝেছি, চলো, এখন অনেক রাত হয়েছে। নতুন বউ তোমার জন্য অপেক্ষা করে বসে আছে। আর হ্যাঁ, তোমরাও ঘুমাতে যাও, অনেক রাত হয়েছে। জিমিনে জাঙ্কুককে নিয়ে বাসর ঘরের দিকে নিয়ে যেতে থাকে। জাঙ্কুকের মুখে অদ্ভুত এক হাসির রেখা ফুটে ওঠে। কি হতে চলেছে তোর সাথে? জাঙ্কুক, আজ তোমার বাসর, ভাই বিড়ালটা ঠিকঠাক করে মেরো। এত রাতে বিড়াল কোথায় পাবো ভাবি? কি অদ্ভুত কথা বলো তুমি। ইস, মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে জানো না। যাও তো, আমি যাই, তোমার ভাইয়া আমার জন্য অপেক্ষা করছে। এই কথা বলে জিমিন চলে যায় সেখান থেকে। জাঙ্কুক রুমের ভিতর প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়।
জাঙ্কুককে রুমে আসতে দেখে বাসা থেকে উঠে এসে যখনই জাঙ্কুককে পায়ে হাত দিয়ে সালাম করতে যাবে তখনই জানে বাসরাতে স্বামীর এমন ব্যবহার থেকে হতবাক হয়ে যায় তে। এবার তে দাঁড়িয়ে আবার যখন বিছানার দিকে পা বাড়াবে তখনই জাঙ্কুক তের হাত টেনে ধরে। খুব শখ বড়লোক বাড়ির বউ হওয়ার, তাই না? মাথা নিচু করে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে তে। তুই কি ভাবছিস আমি সব ভুলে গেছি? তুই এবার টের পাবি জাঙ্কুককে চিনিস। এখন ওর মুখে কোনো কথা নেই কেন? দেখুন আগে যা হয়েছে এসব বাদ দেন, এখন তো আমার স্বামী স্ত্রী। কি স্বামী স্ত্রী? আপনি হাসছেন কেন? তোর কথা শুনে আমি তোকে বিয়ে করেছি তোকে আমার বউ করার জন্য না, বা তোকে ভালোবাসি সেজন্য না, তোর উপর প্রতিশোধ নেওয়ার জন্য। আর আজ থেকে শুরু তোর জীবনের কালো অধ্যায়। অনেক রাত হয়েছে, আমার ঘুম পাচ্ছে, তো যা ঘুমিয়ে পড়। বিছানা থেকে বালিশ নিয়ে মেঝেতে বিছানা করে ঘুমিয়ে পড়। মেঝেতে কেন? এই তোর বাবা কখনো এত দামি বিছানা দেখেছে আর তুই সেখানে ঘুমানোর কথা ভাবছিস? আপনি আমাকে যা বলার বলুন, আমার বাবাকে নিয়ে কিছু বলবেন না। তোর সাথে আপাতত কোনো কথা বলার ইচ্ছা আমার নেই। এই কথা বলে জাঙ্কুক নিজের বিছানায় গিয়ে নীলার দিকে একটা বালিশ আর একটা কাঁথা এগিয়ে দিয়ে সে বিছানার মধ্যেই ঘুমিয়ে পড়ে। আর এদিকে তে মেঝেতে বিছানা করে শুয়ে পড়ে। বালিশে মাথা রাখতেই তের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করে। বাসর রাত নিয়ে তার কত স্বপ্ন ছিল, সব স্বপ্ন হয়ে রয়ে গেল। কান্না করতে করতে তে একটা সময় ঘুমিয়ে পড়ে। খুব সকালে তের ঘুম ভেঙে যায়, তাই সে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। সকালে কাজ করার অভ্যাস, তাই সে রুম থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে যাবে এমন সময় তের শাশুড়ি জিন তাকে দেখে ডাক দেয়, বৌমা তুমি এত সকালে ঘুম থেকে উঠলে কেন? মা ঘুম ভেঙে গেল, তাই ভাবছি সবার জন্য সকালের নাস্তাটা তৈরি করে নিই। জিন তখন একটা হাসিতে বলল, এখানে তোমার কোনো কাজ করার প্রয়োজন নেই। এই বাড়িতে কাজ করার জন্য অনেক মানুষ আছে, আর সবার জন্য নাস্তা অনেক আগেই রেডি করা হয়ে গিয়েছে। তুমি একটা কাজ করো, জাঙ্কুককে নিয়ে নাস্তা করতে আসো। আচ্ছা ঠিক আছে। এই কথা বলে তে জাঙ্কুকের রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে জাঙ্কুক এখনো ঘুমিয়ে আছে। তে জাঙ্কুককে অনেকবার ডাকে, কিন্তু জাঙ্কুকের কোনো রেসপন্স নেই। তাই তে কাঁপা হাতে জাঙ্কুকের শরীর স্পর্শ করে। জাঙ্কুকে খুব ঘুম থেকে তোলে। জাঙ্কুক রাগে চোখে তের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুকের রাগে মুখ দেখে তে কিছুটা ঘাবড়ে যায়। জাঙ্কুক এবার বিছানা থেকে উঠে তের দিকে এগিয়ে গিয়ে বলল, তোকে আমার শরীর স্পর্শ করার অধিকার কে দিয়েছে? মা বলেছে আপনাকে ডেকে তোলার জন্য। আসলে আপনাকে অনেকবার ডেকেছি, আপনার কোনো রেসপন্স নেই দেখে তোর এই নোংরা হাতে নেক্সট টাইম আমাকে স্পর্শ করার চেষ্টাও করবি না। এই কথা বলে জাঙ্কুক থেকে সামনে থেকে সরানোর জন্য ধাক্কা দিতেই তাল সামলাতে না পেরে পাশে থাকা চেয়ারের কোণে পড়ে কপাল কেটে যায়, আর ওখানে থেকে রক্ত পড়তে শুরু করে। যদিও জাঙ্কুক সেটা খেয়াল না করেই ওয়াশরুমে চলে যায়। ব্যথা পেয়ে কপালে হাত দিয়ে দেখে তার হাত পুরো লাল হয়ে গিয়েছে। তে কোনো রকম ভাবে কাটা জায়গায় হাত দিয়ে রক্ত পড়া বন্ধ করার চেষ্টা করে। ব্যথার কারণে চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে। তখনই জাঙ্কুক ওয়াশরুম, আমার পাখিগুলো আমার কথাগুলো শুনে যাও প্লিজ। সামনে আমার এইচএসসি পরীক্ষা, ঠিক আছে? তো আমি এরপর আর ভিডিও দিতে পারবো না কিছুদিন। তো তোমরা আমাকে ভুল বোঝো না। আর যদি বলো যে আপু এত দেরি করে ভিডিও কেন দাও, তাহলে আমি বলবো কারণ আমরা জয়েন্ট ফ্যামিলি, আমরা অনেক একসাথে থাকি। তো আমার কোনো পার্সোনাল রুম নেই, যার কারণে আমি ঠিকঠাকভাবে ভয়েস রেকর্ড করতে পারি না। আর আমার এটা অনেক আগে ভয়েস রেকর্ড করা ছিল, তাই এডিট করে আমি তোমাদেরকে দিলাম, ঠিক আছে? আপুর জন্য একটু দোয়া করো যেন পরীক্ষা ভালোভাবে উত্তীর্ণ হয়ে যেতে পারি। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবো, ঠিক আছে? আল্লাহ।
জাঙ্কুক ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আর এসে দেখে তে ওখানেই বসে আছে কপালে হাত দিয়ে। জাঙ্কুক প্রথমে কিছু বুঝতে না পেরে নিজের ড্রেস খুঁজতে থাকে। ড্রেস গায়ে দিয়ে যখন বের হতে যাবে তখন সে বলল, ওখানে বসে আছিস কেন এখনো? তে কিছু না বলে কপালে হাত দিয়ে এখনো বসে আছে। তখনই জাঙ্কুকের চোখ পড়ে ফ্লোরের উপর। সেখানে রক্তের দাগ দেখে জাঙ্কুক এবার তের কাছে এগিয়ে যায়। এই রক্ত কোথা থেকে এলো? তে কোনো কথা বলে না, বলছে না দেখে তখন সে বুঝতে পারে হয়তো তার ধাক্কায় তের এই অবস্থা হয়েছে। জাঙ্কুক তখন তার নিজের মেডিকেল বক্স বের করে, তের কপালে ব্যান্ডেজ করে দেয়, তারপর তেকে নিয়ে খাবার খেতে আসে। সবাই খাওয়ার জন্য বসে পড়ে আর তে দাঁড়িয়ে আছে। তেকে দাঁড়িয়ে থাকতে দেখে আরিয়ান বলল, বৌমা তুমি দাঁড়িয়ে আছো কেন? তোমরা বসে পড়ো। না বাবা, আপনারা খেয়ে নিন, আমি পরে খাবো। আরে বসো তুমি, আমাদের বাসায় সবাই একসাথে খাবার খাই। তখনই জাঙ্কুক বলে ওঠে, বাবা ও যখন বলছে ও পরে খাবে তাহলে ওকে এত জোর করার কি আছে? হঠাৎ করে জাঙ্কুকের ভাবে জিমিনের চোখ পড়ে তের কপালে। জিমিন উঠে তের কাছে চলে যায়। তে বল, তোমার কপাল কাটলো কিভাবে? প্রশ্নটা শুনে সবাই তের দিকে তাকায়। জাঙ্কুক কিছুটা ঘাবড়ে যায়। তখন তে বলল, আসলে ভাবি ওয়াশরুমে পা পিছলে পড়ে এমন হয়েছে। আরে কতখানি কেটে গেল, এরপর থেকে সাবধানে থাকবে, ঠিক আছে তে? সমস্যা নেই ভাবি, ঠিক হয়ে যাবে একটু পরে, আপনারা খাবার খেয়ে নিন। তে তুমি আর আমি, আমরা দুজন পাশাপাশি বসে খাই, চলো দুই বোন একসাথে খাবার খাবো আজকে। এই কথা বলে জিমিন তেকে নিজের পাশে বসিয়ে খাবার বেড়ে দেয়। সবাই সবার খাবার খেয়ে শেষ করে চলে যাওয়ার রুমে চলে গেল। তে নিজের রুমে যেতেই জাঙ্কুক থেকে বলল, থ্যাঙ্কস। তে কিছুই বলল না। হঠাৎ করে জাঙ্কুকের ফোন বেজে ওঠে। জাঙ্কুক ফোনের দিকে তাকিয়ে দেখে অচেনা নাম্বার, তাই সে ফোন রিসিভ করে। কিছুক্ষণ কথা বলে তের দিকে ফোনটা এগিয়ে দেয়। তে বুঝতে পারে তার বাড়ি থেকে ফোন দিয়েছে। মা, তে মা, কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ বাবা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি মা, তোর কথা খুব মনে পড়ছিল রে তে। আমার তোমাদের কথা খুব মনে পড়ছে বাবা। মা কেমন আছে বাবা? ভালো আছে। আচ্ছা বাবা, এখন রাখি, পরে কথা হবে আবার। ঠিক আছে, সাবধানে থাকিস তে মা। তে জাঙ্কুকের ফোনটা জাঙ্কুকের দিকে এড়িয়ে দেয়। তারপর তে রুম থেকে বেরিয়ে যায়। জিমিন তেকে দেখে তার কাছে ডাকে নেয়। বোন, এখানে তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? না ভাবি, কোনো সমস্যা হচ্ছে না। তো গতকাল রাত কেমন কাটলো তে? তে একটু মুচকি হাসি দিয়ে বলল, খুব ভালো ভাবি। গতকাল রাত তো তোমার জন্য স্পেশাল ছিল, তাই না? তাহলে আমার দেবর তোমাকে খুশি করতে পারছে? তে মাথা নিচু করে রইল। আচ্ছা বাদ দাও, এখন উঠে তোমার ভাইয়া আমাকে খুঁজবে আবার। ঠিক আছে ভাবি। জিমিন চলে গেল। তে নিজের রুমে গিয়ে দেখে জাঙ্কুক কারোর সাথে ফোনে কথা বলছে। তে দেখে জাঙ্কুক ফোন থেকে রুম থেকে বেরিয়ে যায়। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। সবাই খাবার খেয়ে বসে আছে, কিন্তু জাঙ্কুক নেই। আরিয়ান তেকে বলল, তে মা, জাঙ্কুক কোথায়? বাবা, উনি তো অনেক আগে বেরিয়ে গিয়েছে, এখনো বাসায় আসেননি। ও আচ্ছা, সবাই খাওয়া শুরু করো। বাবা, আপনারা খেয়ে নিন, উনি আসলে আমি খাবো। তারপর যে যার মতো খাবার খেয়ে শেষ করে চলে যায়। দুপুর গিয়ে সন্ধ্যা হলো, জাঙ্কুক এখনো এলো না। দেখতে দেখতে রাত হয়ে গেল, তাও জাঙ্কুক বাসায় এলো না। জাঙ্কুকের ফোনে বাসা থেকে বারবার ফোন দিচ্ছে, জাঙ্কুকের ফোন অফ দেখাচ্ছে। সবাই খুব চিন্তিত হয়ে পড়ে। হঠাৎ করে জাঙ্কুকের কি হলো? কিছুক্ষণের মধ্যেই কলিং বেলের শব্দ শুনে জিমিন গিয়ে দরজা খোলে। দরজা খুলে দেখে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। জাঙ্কুক, তোমার ফোন অফ কেন? জাঙ্কুক তখন পকেট থেকে ফোন বের করে দেখে আসলে ফোন অফ। আসলে ভাবি কখন যে ফোনটা অফ হয়ে গিয়েছে খেয়াল করিনি। আমার খুব ক্ষুধা পেয়েছে ভাবি, খেতে দাও। ঠিক তখনই আরিয়ান জাঙ্কুককে উদ্দেশ্য করে বলল, এত রাত করে তুমি কোথায় থেকে এলে জাঙ্কুক? কোন বাড়ি
বাসায় আসে। উফ বাবা, আমি তো ছোট নেই, এখন ওকে খাবার দিবে নাকি আমি চলে যাব? জাঙ্কুক, তোমাকে আমি একটা প্রশ্ন করেছি, কোথা থেকে এলে এত রাত করে? ধুর, খাবারই খাবো না। এই কথা বলে জাঙ্কুক নিজের রুমে চলে গেল। জাঙ্কুককে যেতে দেখতে খাবার নিয়ে রুমে যায়, আর সে রুমের ভিতরে যেতেই হতবাক হয়ে গেল, কারণ তেল সব জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো রুমে। তো এবার খাবারগুলো এক সাইডে রেখে জামা কাপড়গুলো হাতে নিতে জাঙ্কুক তের কাছে এসে খুব শক্ত করে তের হাত চেপে ধরে। শক্ত করে চেপে ধরার কারণে তে হাতে প্রচন্ড ব্যথা অনুভব করে। আমার আলমারিতে তুই তোর এসব জামা কাপড় রেখেছিস কেন? কার অনুমতি নিয়ে তুই আমার আলমারিতে হাত দিয়েছিস? তাহলে আমার এসব জামা কাপড় কোথায় রাখবো? যেখানে খুশি, কিন্তু আমার আলমারিতে না। নেক্সট টাইম যদি আবার দেখি, তখন দেখবি আমি তোর কি অবস্থা করি। আমি বুঝলাম না, আপনি যেহেতু আমাকে সহ্য করতে পারেন না, তাহলে আমাকে বিয়ে কেন করলেন? বিয়ে কেন করেছি জানতে চাস? চলো আমরা একটু দেখে আসি জাঙ্কুক কেন থেকে বিয়ে করেছে। জাঙ্কুক, অনেকদিন হলো ট্যুরে যাওয়া হয়নি কোথাও, চল কোথাও থেকে ঘুরে আসা যাক। কি বলিস তুই? ভালোই, কিন্তু কোথায় যাওয়া যায়? আমাদের পাশে যে একটা গ্রাম আছে না, ওখানে চল। গ্রামে তোদের কি রুচি খারাপ হয়ে গিয়েছে শেষে কিনা গ্রামে যেতে হবে? কক্সবাজার অথবা সাজেক চল। আমি শুনেছি আমাদের পাশের গ্রামে সুন্দর একটা পার্ক হয়েছে, অনেক মানুষ সেখানে যাচ্ছে। তাহলে সেখানে যাবি? হ্যাঁ, ওকে ফাইনাল, আগামীকাল সকালে আমরা বের হব। হ্যাঁ ঠিক আছে। এবার যে যার বাসায় চলে গেল, কিন্তু জাঙ্কুক গেল না, সেখানে দাঁড়িয়ে রইল জাঙ্কুক। গ্রামের পরিবেশ জাঙ্কুকের কাছে ভালো লাগে না, বন্ধুদের কারণে তাকে যেতে হবে। জাঙ্কুক পকেট থেকে একটি সিগারেট ধরিয়ে ওটা কিছুক্ষণের মধ্যেই শেষ করে বাসার দিকে চলে যায়। রাতে সবার সাথে খেতে বসে জাঙ্কুক তখন সে সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি কাল ট্যুরে যাচ্ছি, ফিরতে 2 দিন সময় লাগবে। আরিন বলল, কোথায় যাবে? আমাদের পাশে যে গ্রাম আছে না, সেখানে যাব। ওখানে গেলে 2 দিন 1 দিন থাকতে হবে। কেন? ওখানে গিয়ে তো চলে আসতে পারবে। ওখানে আমরা থাকবো 1 দিন। আচ্ছা ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ করে জাঙ্কুক নিজের রুমে ঘুমাতে যায়। কিছুক্ষণের মধ্যে সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে জাঙ্কুক গাড়ি নিয়ে বেরিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে জাঙ্কুক এর সব বন্ধু চলে আসে, আর যারা বাড়িতে তারা গাড়িতে উঠে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যে তারা সবাই গ্রামে ঢুকে পড়ে। আঁকাবাঁকা রাস্তা দিয়ে তারা যাচ্ছে। কিছু সময় থেকে বড় সমস্যা হচ্ছে রাস্তার অবস্থা খুব খারাপ। রাস্তার খারাপ অবস্থা দেখে জাঙ্কুক রেগে যায়। এই জন্যই গ্রাম আমার পছন্দ না। এইসব রাস্তা দিয়ে গাড়ি ড্রাইভিং করা যায়? কি অবস্থা রাস্তার, চারপাশে ধুলা ময়লা। দোস্ত, আর বেশি দূরে না, আর 20 মিনিটের রাস্তা। জাঙ্কুক বাধ্য হয়ে আবার ড্রাইভিং করতে শুরু করে। হঠাৎ জাঙ্কুক খুব জোরে গাড়ি ব্রেক করে, এতে সবাই ঘাবড়ে যায়। কিরে জাঙ্কুক, কি হয়েছে, এভাবে ব্রেক করলি কেন? জাঙ্কুক কিছু না বলে নিজের সিট বেল্টটা খুলে গাড়ি থেকে বেরিয়ে আসে। জাঙ্কুকের বন্ধুরা কিছু বুঝতে না পেরে তারাও বের হয়ে আসে। জাঙ্কুক গাড়ি থেকে নেমে একটা বয়স্ক লোকের কলার চেপে ধরে। চোখ কোথায় রেখে হাঁটিস? রাস্তাটা কি তোর বাপের? জাঙ্কুক এমনিতেই রেগে আছে, তার উপর এখন আরো বেশি রেগে যায় লোকটি। জাঙ্কুক